জার্মানি ডয়েচে ভেলে বা ডিডব্লিউর অন্বেষণে আপনাদের সবাইকে স্বাগত। বিজ্ঞান ও লাইফস্টাইল বিষয়ক অনুষ্ঠানে আজও তুলে ধরা হবে মজার সব তথ্য, দারুণ সব আবিষ্কার। আজ থাকছে জার্মানিতে পাওয়া গেছে প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম, লিবিয়ায় কচ্ছপদের রক্ষার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবকেরা, আর জানব কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের জন্য হুমকি কিনা। একসময় ইউরোপে ঘুরে বেড়াতো ১৩ ফুটেরও বেশি উঁচু এক বিশাল প্রাণী। হাতির প্রাগৈতিহাসিক পূর্বপুরুষ বলা যেতে পারে তাদের। এরপর কেটে গেছে ১ কোটিরও বেশি বছর। দক্ষিণ জার্মানির মাটির নিচে লুকিয়ে থাকা এক কঙ্কাল হঠাৎই আবিষ্কার করেন এক জাদুঘরের পরিচালক ও তার ২ ছেলে। দীর্ঘ পরিশ্রমের পর এখন প্রথমবারের মতো জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে এই প্রাগৈতিহাসিক ডাইনোথেরিয়াম। চলুন আমরাও দেখে আসি। দক্ষিণ জার্মানির একটি প্রাগৈতিহাসিক জাদুঘরে ব্যস্ত সময় কাটছে ডাইনোসর বিশেষজ্ঞ পিটার কাপোস্টিন এবং আর্ট ভালেনের। তারা এখন এক ধরনের প্রাগৈতিহাসিক হাতির উড়ুর হাড় জোড়া লাগাচ্ছেন। এ যেন কোটি কোটি বছর পুরনো এক জীবাশ্মের পাজল গেম। এটা হাঁটুর জোড়ার অংশ। দেখলেই বোঝা যায় প্রাণীটার বয়স কম ছিল। দেখুন, একদম ঠিকমতো জায়গায় বসে যাচ্ছে। অবিশ্বাস্য। এই জীবাশ্মটি ডাইনোথেরিয়াম নামের এক প্রাণীর। হাতির মতো দেখতে প্রাণীগুলো ১ কোটিরও বেশি বছর আগে ইউরোপে বাস করত। উচ্চতা ছিল ৪ মিটারেরও বেশি। যে সময় এগুলো ছিল ইউরোপের সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে একটি। তবে এদের সঙ্গে অন্য হাতিদের একটা বড় পার্থক্য ছিল, দাঁতের পার্থক্য। ম্যামথের দাঁত উপরের চোয়াল থেকে বার হয়, কিন্তু ডাইনোথেরিয়ামের ক্ষেত্রে অদ্ভুতভাবে সেটা নিচের চোয়াল থেকে বের হতো। এগুলো ঠিক কি কাজে লাগতো সেটা এখনো জানি না। এটাই পিটার কাপোস্টিনের জীবনের সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারগুলোর একটি। ২০২৩ সালে এই জাদুঘরের পরিচালক তার ২ ছেলে কনস্টান্টিন ও অ্যালেক্সকে নিয়ে এর্ডিং এর কাছে জীবাশ্ম খুঁজতে গিয়েছিলেন। সেখানেই মাটির মাত্র কয়েক মিটার নিচ থেকে একটি হাড় খুঁজে পায় তার ছেলেরা। সেটা খুঁড়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয়েছিল, তবে শেষ পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় ডাইনোথেরিয়ামের ২টো কঙ্কাল পাওয়া যায়। কিছু কিছু হাড়ের তো ওজনই ছিল প্রায় ১২০ কিলোগ্রাম। পরিবহনের সময় সুরক্ষার জন্য গবেষকরা সেগুলো প্লাস্টারে ঢেকে দেন। বেশিরভাগ হাড়ই চুনাপাথরের স্তরের ভেতরে আটকে ছিল এবং সেগুলো প্রায় কংক্রিটের মতো শক্ত। ভারী যন্ত্র দিয়ে সাবধানে সেগুলো কাটতে হয়। এরপর অ্যাসিড দিয়ে বা দাঁতের চিকিৎসকরা যে যন্ত্র ব্যবহার করেন সেটা দিয়ে বাকি অংশ খুব যত্ন নিয়ে পরিষ্কার করা হয়। সব হাড়কে চুনাপাথর থেকে আলাদা করতে কয়েক মাস সময় লেগেছে। এরপর কাজ শুরু করেন আর্ট ভালেন। এই ডাচ বিশেষজ্ঞ বিশ্বের নানা প্রান্তে জীবাশ্মের কঙ্কাল জোড়া লাগান। আমার বাবা জীবাশ্ম প্রস্তুতকারক ছিলেন, তার কাছে বিষয়টি দেখা। আমি আর আমার ভাইও তাই। এটা আমাদের পারিবারিক পেশা, বলতে পারেন পরিবারে রয়েছে এর প্রতি আগ্রহ। এই খনন কাজের একেবারে শুরু থেকেই আমি এখানে ছিলাম, সবকিছুতেই অংশ নিয়েছি। আসলে এই পুরো প্রক্রিয়ার অংশ হতে পারলে দারুণ লাগে। পুরো কঙ্কালটা জোড়া লাগাতে প্রায় ১০ দিন সময় লাগবে। এই পুনর্গঠনের জন্য রাজ্য ও স্থানীয় প্রশাসন টাকা দিয়েছে, তবে প্রবল আগ্রহ আর নিষ্ঠা না থাকলে কাজটা এতদূর এগোতো না। আর্ট কঙ্কাল জোড়া লাগাতে সাহায্য করেছে, খুব ভালো করে কাজ করেছে সে। তবে গোটা পরিকল্পনা এবং খুঁটিনাটির কাজ মূলত আমি করেছি। দিনের কাজ শেষ হলে রাতে এটা নিয়ে বসেছি, টানা কাজ করে গিয়েছি, কখনো কখনো রাত ১টা-২টো পর্যন্ত। আবিষ্কৃত প্রাণীটির মতোই বিশাল এই প্রকল্প অগাধ পরিশ্রম আর একাগ্রতা ছাড়া কখনোই সফল হতো না। ভারতে টিকটক নিষিদ্ধ, তাই তারা তৈরি করছে নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল। লক্ষ্য বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমানো। কিন্তু বাস্তব হলো এআই এর চিপ থেকে শুরু করে ক্লাউডের কাঠামো অনেক কিছুই এখনো বিদেশি সংস্থা নিয়ন্ত্রণে। ডিজিটাল দুনিয়ার ক্ষমতাও রয়েছে গুটি কয়েক বিদেশি প্রযুক্তি সংস্থার হাতে। এই বাস্তবতায় প্রযুক্তিগত সার্বভৌমত্বের লড়াইয়ে ভারত কতটা সফল হবে?
ভারতীয় মেসেঞ্জার, ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যম, নানা ধরনের পরিষেবার জন্য ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম। বহু বছর ধরে দিল্লির সরকার বিদেশি ডিজিটাল পরিষেবার বিকল্প তৈরি করার চেষ্টা করছে, কারণ দৈনন্দিন ডিজিটাল জীবনে এখনও আধিপত্য বিদেশি সংস্থাগুলোরই। এই উদ্যোগের নাম আত্মনির্ভর ভারত। লক্ষ্য মার্কিন ও চীনা প্রযুক্তি সংস্থাগুলোর উপর নির্ভরতা কমানো। এই কারণেই ভারত সরকার টিকটক নিষিদ্ধ করে। সেই সঙ্গে নিষিদ্ধ করা হয় চীনের 58টি অ্যাপ। সরকারের দাবি ছিল টিকটক জাতীয় নিরাপত্তার জন্য এক ঝুঁকি হয়ে উঠেছে, বিশেষ করে সীমান্তে ভারত ও চীনের সামরিক সংঘর্ষের পর। তখন এটা স্পষ্টভাবেই একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সীমান্তে চীন ভারতের সংঘর্ষই এই সিদ্ধান্তের কারণ। সরকারি যুক্তি ছিল এই অ্যাপগুলোতে তথ্য সুরক্ষা ও নিরাপত্তার যথেষ্ট মানদণ্ড নেই। ব্যবহারকারীদের তথ্য কিভাবে ব্যবহার করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন ছিল। কিন্তু আসলে এই অভিযোগ ভারতের অনেক অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য। মজ এবং জোশের মতো ভারতীয় প্ল্যাটফর্মগুলো শুরুতে বেশ জনপ্রিয় হয়েছিল, বিশেষ করে আঞ্চলিক ভাষার কন্টেন্টের জন্য এবং যারা টিকটক ছাড়তে বাধ্য হয়েছিল তাদের জন্য। কিন্তু খুব দ্রুতই নতুন বিদেশি প্রতিদ্বন্দ্বীরা বাজারে আসে। ইনস্টাগ্রাম চালু করল রিলস, ইউটিউব নিয়ে এলো শর্টস। বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ থাকায় মার্কিন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পাল্লা দিতে পারেনি ভারতীয় মাধ্যমগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও ভারত নিজেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে, তৈরি করতে চাইছে নিজস্ব উন্নয়নের পথ। আন্তর্জাতিক এআই সম্মেলনগুলোতে দেশটি নিজেকে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করে। বার্তাটা হলো এআই এর বৈশ্বিক নিয়ম শুধু যুক্তরাষ্ট্র, ইউরোপ বা বড় প্রযুক্তি সংস্থাগুলো ঠিক করবে তা না। ভারতের মতে এআই ক্ষমতা অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হওয়া উচিত নয়। ন্যায্যতা, পক্ষপাতহীনতা, তথ্যের গোপনীয়তা এরকম কিছু মৌলিক নীতি অবশ্যই মানতে হবে। তবে সেই নীতিগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা অনেকটাই নির্ভর করে যারা এই প্রযুক্তি মোতায়েন করছে তাদের ওপর। কারণ অতিরিক্ত নিয়মকানুন থাকলে নতুন কিছু তৈরি করা কঠিন হয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত ভারতের এআই কর্মসূচি বিদেশি কাঠামোর উপরই নির্ভরশীল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী এআই চিপ তৈরি করে মার্কিন সংস্থা এনভিডিয়া, এবং বেশিরভাগ ক্লাউডের কাঠামো অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের নিয়ন্ত্রণে। প্রধান এআই মডেলগুলোরও বেশিরভাগ এসেছে যুক্তরাষ্ট্র ও চীন থেকে। ভারত নিজস্ব মডেল তৈরি করতে চায়, যাতে দেশের ভাষাগত বৈচিত্র্য প্রতিফলিত হয়। ভারতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভাষা ও ভাষাগত বৈচিত্র্যকে। প্রশ্ন হলো ইংরেজির বাইরে অন্য ভাষাগুলোর জন্য এআই এর বড় মডেলগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। তাই উচিত অন্যান্য ভাষা নিয়ে কাজ করার। শুধু হিন্দি নয়, সব ভারতীয় ভাষা নিয়ে কাজ করা দরকার। সরকারি সহায়তার বড় অংশও এই ক্ষেত্রেই যাচ্ছে। লিবিয়ার মিসরাতা শহর। শুক্রবার রাত মানে সেখানকার সমুদ্র সৈকতে গাড়ির কসরত, কিন্তু সেই নরম বালির নিচেই লুকিয়ে থাকে সামুদ্রিক কচ্ছপের বাসা। অন্তত 3000 বছর ধরে তারা ডিম পাড়তে ফিরে আসছে এই উপকূলে। এখন তাদের বাঁচিয়ে রাখতে লড়াই করে যাচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। কোনো সরকারি সহায়তা না থাকা সত্ত্বেও ধীরে ধীরে সফল হচ্ছেন তারা। কিন্তু প্রশ্ন হলো, কচ্ছপগুলো কি এই পরিস্থিতিতে টিকে থাকবে, নাকি মানুষের নিয়ন্ত্রণে চলে যাবে সৈকত? মিসরাতা শহরের শুক্রবার রাত। সমুদ্র সৈকতে তরুণ তরুণীর ভিড়। এসইউভি নিয়ে তারা দেখায় নানা কসরত। বালি ওড়ে, গর্জে ওঠে ইঞ্জিন। তাদের কাছে জনপ্রিয় সেই সৈকতগুলো যেখানকার বালি সবচেয়ে নরম, ড্রিফটিংয়ের জন্য আদর্শ। ভিড় সরে গেলে একদল স্বেচ্ছাসেবক সৈকতটা খতিয়ে দেখেন। তাদের নেতৃত্ব দেন পরিবেশকর্মী বশির সোয়াইব। লিবিয়ার এই সৈকতগুলো বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের প্রজনন ক্ষেত্র। নরম বালিতে তারা বাসা তৈরি করে। এক অভূতপূর্ব জীবনচক্র পুরো বিষয়টি। একটা কচ্ছপ যে সৈকতে জন্ম নেয়, সে প্রায় 18-20 বছর পর সেখানেই ফিরে আসে ডিম পাড়ার জন্য। এক অদ্ভুত অনুভূতি তাদের সাহায্য করে সেখানে ফিরে যেতে। তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আমাদের, কারণ আমরা সবাই একে অপরের ওপর নির্ভরশীল। লগারহেড সামুদ্রিক কচ্ছপ পৃথিবীর প্রায় সব মহাসাগরেই পাওয়া যায়, কিন্তু লিবিয়া ও মিশরের উপকূলে আছে বিশাল সামুদ্রিক ঘাসের ক্ষেত্র। সেটা এই বিপন্ন প্রজাতির টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গবেষণায় দেখা গেছে অন্তত ৩,০০০ বছর ধরে কচ্ছপগুলো খাবার খেতে ও ডিম পাড়তে লিবিয়ার উপকূলে আসছে। এখন সেই আবাসস্থলই হুমকির মুখে। বিজ্ঞানীদের মতে এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটার বিশেষ সুরক্ষার প্রয়োজন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং গৃহযুদ্ধের কারণে ২০১১-র পর থেকে আর কোনো সরকারি সংরক্ষণ প্রকল্প হয়নি এখানে। এখানে অনেক শিকারী প্রাণী আছে, মানুষের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। তবু আমরা আশা হারাইনি। কোনো সহায়তা ছাড়াই শুধু দায়িত্ববোধ আছে বলেই আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছি। শুরুতে তারা গাড়ি চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউ শুনতে রাজি ছিলেন না। উল্টো তাদেরই মারধরের হুমকি দেওয়া হয়েছিল। আজ তারা লম্বা লম্বা কাঠি দিয়ে কচ্ছপের বাসা খুঁজছেন। সেটা পেলেই ডিমগুলো সাবধানে তুলে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। দ্রুত কাজ করতে হয়, কারণ নরম ডিমগুলো রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব সেগুলো আবার ভেজা বালিতে ফিরিয়ে দিতে হয়। স্বেচ্ছাসেবক মুয়াদ বেন সাসি তার সন্তানদেরও পরিবেশের যত্ন নিতে শেখাচ্ছেন। শিশুদের এসব শেখানো দরকার। বয়স বাড়লেই যে মানুষ পরিবেশ বা পরিচ্ছন্নতা নিয়ে বেশি সচেতন হবে তা নয়, ছোটবেলা থেকেই এসব শেখাতে হয়। ধীরে ধীরে তারা অভিজ্ঞতা অর্জন করে। ডিমগুলো রক্ষা করার জন্য বাসার উপর তারের জাল পুঁতে রাখা হয়। তার ফলে বন্য কুকুরগুলো দূরে থাকে। বশির সোয়াইব বাসার দৈর্ঘ্য প্রস্থ মেপে তথ্য নথিভুক্ত করেন। প্রাতিষ্ঠানিক সহায়তা না থাকা সত্ত্বেও কচ্ছপের বাসার সংখ্যা বাড়ছে। ২০১১ সালে ছিল ২৭১টি, ২০২৪ সালে তা বেড়ে হয়েছে ৪৯৪। কচ্ছপগুলো শুধু অন্ধকারেই ডিম পারে। স্বেচ্ছাসেবকরা সৈকতে পড়ে থাকা আবর্জনা দ্রুত সরিয়ে ফেলেন। মাছ ধরার জাল বিশেষভাবে বিপজ্জনক। বালির উপর হাঁটতে গিয়ে অনেক কচ্ছপ এতে আটকে যেতে পারে। একটি পূর্ণবয়স্ক কচ্ছপের ওজন হতে পারে প্রায় ১৬০ কেজি। কিছুক্ষণ পর দলটি একটি বড় কচ্ছপ দেখতে পায়। তখন সে ডিম পাড়ার প্রায় শেষ পর্যায়ে। ব্যাপারটা এই স্বেচ্ছাসেবকদের জন্য আরেকটা সাফল্য। ক্লান্ত মা কচ্ছপটি ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটা দেয়। প্রায় ১৮ বছর পর তার মেয়েরাও ডিম পাড়তে এই সৈকতেই ফিরে আসবে। যদি আমরা মানুষরা তাদের সেই সুযোগটা দেই তবেই। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো, দোলে মনো দোলে অকারণ হরষে। গান কি শুধু বিনোদনের জন্য নাকি সুস্থ থাকারও এক উপায়? জার্মানিতে কণ্ঠভিত্তিক থেরাপি ব্যবহার করা হচ্ছে মানসিক চাপ কমানোর জন্য। পাশাপাশি এর ফলে নিজের অনুভূতির সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে গান গাইলে শরীর ও মস্তিষ্কের অনেক অংশ সক্রিয় হয়। গভীর শ্বাস প্রশ্বাস, কম মানসিক চাপ এবং শরীরের প্রতি বাড়তি সচেতনতা সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে গান। গানের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা, নিজেকে খুঁজে পাওয়া। মারাইকে মুলার সপ্তাহে একবার সঙ্গীতভিত্তিক থেরাপি নেন। বহু বছর ধরে তিনি নিজের চাহিদা উপেক্ষা করেছেন, অন্যদের খুশি রাখার চেষ্টা করেছেন। সেটাই তাকে অসুস্থ করে তোলে। 2 বছর আগে আমার বার্ন আউট হয়েছিল। দীর্ঘদিন বাড়িতে ছিলাম। এরপর আমার চিকিৎসক এই থেরাপিটা করার পরামর্শ দেন। ক্রিস্টিন মার্কোভার্টের সহায়তায় তিনি শিখছেন কিভাবে গানের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করতে হয়। এখন নিজেকে অনুভব করতে পারি। অনেক দিন তা পারিনি, হয়তো ভুলেই গিয়েছিলাম। সবারই অনুভূতি আছে, সেগুলোকে মেনে নিতে হবে, স্বীকার করতে হয়। আমি যদি রাগ করি তাহলে সেই রাগটাকে অনুভব করতে পারি, আবার এখন খুশি হলে সেটাও প্রকাশ করতে পারি। আমি দেখি মানুষ আবার নিজের শরীরের ও মনের কথা শুনতে শিখছে, জীবনকে ভালোবাসতে শিখছে, নিজের ভেতরের অনুভূতিগুলোকে চিনতে পারছে। এই ভয়েস থেরাপিস্ট প্রতি মাসে প্রায় ২০ জন রোগীর চিকিৎসা করেন। কেউ আসেন কণ্ঠস্বরের সমস্যায়, কেউ স্ট্রোকের পরে, আবার কেউ পেশাগত কারণে কণ্ঠ ব্যবহার করেন, যেমন শিক্ষক, অভিনেতা বা গায়ক। গান গাওয়ার সময় শরীরের প্রায় ১০০টা পেশি কাজ করে। এর মধ্যে রয়েছে স্বরতন্ত্রী, ফুসফুস এবং ডায়াফ্রাম। পেশাদার গায়কেরা বুক দিয়ে শ্বাস না নিয়ে আরও গভীরে পেট পর্যন্ত নেন।
ফলে শরীরে বেশি অক্সিজেন পৌঁছায়, কমে আসে হৃদস্পন্দন ও রক্তচাপ, পেশিগুলো শিথিল হয়। Das Singen selber beansprucht extrem. গান গাওয়ার সময় মস্তিষ্কের অনেক অংশ একসঙ্গে কাজ করে, একই সঙ্গে শরীরের অনেক পেশিও সক্রিয় থাকে। সাধারণত দাঁড়িয়ে গান গাওয়া হয়, ফলে রক্ত সঞ্চালন বাড়ে। হৃদযন্ত্র ও রক্তনালীর জন্য এটা উপকারী, যা সবসময়ই ভালো। Die Durchblutung und das Herz-Kreislauf-System und das ist immer gesund. মন্ত্র জপ করা শরীরের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। এটা মানসিক চাপ কমাতে এবং শ্বাস প্রশ্বাস শান্ত করতে সাহায্য করে। কারণ গান গাওয়ার সময় আমাদের শ্বাসের ছন্দ দীর্ঘ হয়, ফলে বারবার শ্বাস নেই না, কিন্তু নিলে গভীর শ্বাস নেই। মন্ত্রে একই শব্দ বারবার ফিরে আসে, সেটা মনকে শান্ত করতে সাহায্য করতে পারে। কারণ একই জিনিস বারবার গাওয়া হয়, একই শব্দ, ফলে মস্তিষ্ক নতুন কোনো তথ্য পায় না এবং একটা সময়ের পর সেটা শান্ত হয়ে যায়, কারণ বারবার একই জিনিস শুনতে থাকে। গান আমাদের শ্বাস প্রশ্বাস এবং শরীরের প্রতি আরও সচেতন করে তোলে এবং সুস্থ থাকার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। Just the two of us building castles in the sky. Just the two of us. কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ কি কেবল মানুষকে সাহায্য করা, নাকি এরাই একদিন মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠবে? মার্কিন সংস্থা অ্যানথ্রপিক এমন একটি এআই মডেল তৈরি করেছে যা কম্পিউটার সিস্টেমে নিরাপত্তার ত্রুটি খুঁজে বের করতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা ভুল মানুষের হাতে পড়লে এই প্রযুক্তি সাইবার অস্ত্র হিসেবেও ব্যবহার করা সম্ভব। তাহলে কিভাবে আরো উন্নত এআই থেকে নিজেদের সুরক্ষিত রাখবো আমরা? আমাদের ডিজিটাল দুনিয়া অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। মার্কিন এআই সংস্থা অ্যানথ্রপিক এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যা ভুল মানুষের হাতে পড়লে এই ঝুঁকি আরও বাড়তে পারে। প্রথমে ব্যাপারটা ইতিবাচক মনে হয়েছিল। এই সফটওয়্যারটা অপারেটিং সিস্টেম এবং ব্রাউজারের অন্তত 1000টি নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করেছে, যা অজানা ছিল। গত কয়েক সপ্তাহে আমি যত বাগ খুঁজে পেয়েছি, সারা জীবনেও এতগুলো খুঁজে পাইনি। Anthropic says its newest AI model named Claude Mythos Preview is too powerful and dangerous to be released to public. তবে উদ্বেগের কারণ অন্য জায়গায়। সফটওয়্যারটি শুধু ত্রুটি শনাক্তই করে না, সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে সিস্টেমে অনুপ্রবেশও করতে পারে। অ্যানথ্রপিকের মতে অপব্যবহারের ঝুঁকি এতটাই বেশি যে মাত্র কয়েকটি বড় মার্কিন সংস্থাকে এটা ব্যবহারের অনুমতি দেওয়া হবে। আশঙ্কা হলো ভুল মানুষের হাতে পড়লে তারা এই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ কাঠামোর উপর হামলা করতে পারে। আমার মনে হয় এর ফলে পুরো সাইবার নিরাপত্তা ব্যবস্থাকেই নতুন করে ভাবতে হবে। প্রযুক্তির ইতিহাসেও এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এর সম্ভাব্য ঝুঁকিও অনেক বড়। তাই সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী ও ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান দেশের ব্যাংকগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। কিন্তু এই নতুন সফটওয়্যার কি সত্যিই এত বড় হুমকি, সেটা জানতে কথা বললাম ডিজিটাল প্রযুক্তি বিশেষজ্ঞ গুইডো বের্গারের সঙ্গে। অ্যানথ্রপিক তাদের মডেলের ক্ষমতা নিয়ে প্রায়ই ভয়াবহ ধরনের দাবি করে, যেন বারবার সেটা আমাদের সামনে তুলে ধরতে চায়। এর একটা অংশ অবশ্যই প্রচার, কিন্তু সমস্যাটাও বাস্তব। আর সেটা শুধু অ্যানথ্রপিকের সমস্যা নয়। এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখন প্রোগ্রামের কোড লিখতে এবং বিশ্লেষণ করতে যথেষ্ট দক্ষ, আর সেখান থেকেই এই নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। এআই অবিশ্বাস্য দ্রুত গতিতে এগোচ্ছে, তাই নতুন প্রযুক্তির ঝুঁকি নিয়ে সংস্থাগুলো যে কথা বলবে সেটা স্বাভাবিক। ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও তার নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেল চ্যাটজিপিটি নিয়ে সতর্ক করেছেন, জানিয়েছেন যে বড় এআই সংস্থাগুলোর প্রভাব থেকে সমাজকে সুরক্ষিত রাখা দরকার। এআই বিশেষজ্ঞ থিলো স্টাডলমানের মতে শক্তিশালী মডেল বাজারে ছাড়ার পাশাপাশি সেগুলোর ঝুঁকি নিয়েও সতর্ক করা, এটা এআই সংস্থাগুলোর একটা কৌশল। এটা কিছুটা বিনিয়োগকারী ও গ্রাহকদের কাছে নিজেদের গুরুত্ব বাড়ানোর কৌশল। যেন বলা হচ্ছে আমরা এতটাই গুরুত্বপূর্ণ যে বিষয়টা বিপজ্জনকও হতে পারে। আবার এটাও বলা হচ্ছে এই প্রযুক্তি সবাইকে ব্যবহার করতে দেওয়া যাবে না, ওপেন সোর্স নাকি খুব বিপজ্জনক। এসব কথা শুনলে মনে হয় মূল লক্ষ্য কোম্পানি ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা। অ্যাঞ্জেলা মুলার এআই এর এথিক্স নিয়ে কাজ করেন। তার মতে এই সফটওয়্যার কতটা ঝুঁকিপূর্ণ তা এখনই বলা কঠিন, তবে জানান নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ।
wirklich Gefährliche daran ist ja auch die Macht. সবচেয়ে বড় ঝুঁকি হলো কয়েকটি প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাওয়া। তখন আমাদের এমন কিছু প্রতিষ্ঠানের সদিচ্ছার উপর ভরসা করতে হয় যাদের কোনো জবাবদিহি করতে হয় না। তারা এমন ভাবও দেখায় যেন এই প্রযুক্তি শুধু তারাই বোঝেন। কিন্তু প্রযুক্তির উন্নয়নকে যদি সত্যিই সমাজের প্রয়োজনের সঙ্গে মিলিয়ে নিতে হয়, তাহলে সেই সিদ্ধান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিতে হবে। Mit demokratischen Mitteln begegnen. তাহলে ক্রমশ আরও উন্নত এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এআই থেকে নিজেদের কিভাবে সুরক্ষিত রাখা যায়? Als Privatperson kann man ব্যক্তিগতভাবে খুব বেশি কিছু করার নেই, তবে সফটওয়্যার সবসময় আপডেট রাখা জরুরি, যাতে কোনো নিরাপত্তার ত্রুটি থাকলে সেই আপডেটেড সংস্করণটাই আপনার ডিভাইসে থাকে। Version zu haben bei sich auf dem Computer. প্রচারের কৌশল নাকি সত্যিকারের হুমকি? উত্তর যাই হোক, ভবিষ্যতে নিরাপত্তা সংস্থা ও কর্তৃপক্ষের সামনে যে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে তা প্রায় নিশ্চিত। দর্শক, প্রতিবেদনটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অন্বেষণ সম্পর্কে আরো জানতে চলে আসুন আমাদের ওয়েবসাইটে, ঠিকানা dw.com/bengali। প্রিয় দর্শক, অন্বেষণ আজ এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। অনুষ্ঠানটি কেমন লাগলো, কোন কোন বিষয়ে ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর মনে রাখবেন, অন্বেষণের পাশাপাশি আমরা আছি টিকটক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।